নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল তাসনোভা ভয়েসে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই গল্পে আপনাদের নিয়ে যাবে পুনের সেই মায়াবী সন্ধ্যায়। মুলা নদীর শান্ত স্রোতের উপর দিয়ে বয়ে আসা সেই মৃদু মন্দ, সুখকর এবং শীতল বাতাস এখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, যেন কোনো রহস্যময় গল্পের সূচনা করতে চলেছে এক অদ্ভুত নীরবতায়। পাষাণ রোডে আজও বরাবরের মতোই জমজমাট ভিড় শুরু হয়ে গিয়েছিল। একদা এই এলাকা ছিল একেবারে শান্ত, নির্জন এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। কিন্তু এখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল হোটেল, ঝকঝকে শপিং মল, দামি গাড়ির শোরুম এবং আকাশছোঁয়া অট্টালিকাগুলো পুনের বদলে যাওয়া এবং দ্রুত গতিতে বেড়ে ওঠা সমৃদ্ধির জ্বলন্ত সাক্ষ্য দিচ্ছিল। এই ব্যস্ততম এবং ফ্যাশনেবল পাষাণ রোডেই অভিজিতের এক বিশাল এবং বিলাসবহুল বাংলো অবস্থিত ছিল, সমৃদ্ধি। এই বাংলোর নামেই লুকিয়েছিল অভিজিতের সমস্ত দেমাক, সমস্ত অহংকার এবং তার টাকার অসীম দম্ভ। এই সমৃদ্ধি বাংলোর ভেতরের ভব্য এবং রাজকীয় ড্রয়িং রুমে রেখা অত্যন্ত শান্তভাবে এক কোণে থাকা সোফায় বসেছিলেন। তার বয়স 50 পেরিয়ে গেলেও তার চেহারায় এক অদ্ভুত সাত্ত্বিকতা এবং প্রশান্তি ছিল। পরনে একটা সাধারণ কিন্তু অত্যন্ত সুন্দর সুতির শাড়ি, কপালে স্পষ্ট টিপ, গলায় পুঁতির মঙ্গলসূত্র, আর মুখে এক ধরনের সহনশীলতা। 27 বছরের সংসার তিনি হাতের তালুর মতো আগলে রেখেছিলেন। যখন অভিজিতের কাছে কিছুই ছিল না, যখন তিনি একটা পুরনো ভাঙাচোরা স্কুটারে করে মানুষকে পুনেতে প্লট দেখাতে ঘুরে বেড়াতেন, রোদ বৃষ্টির তওয়াক্কা না করে হন্যে হয়ে ঘুরতেন, তখন থেকেই তিনি তার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন। রেখা কখনোই নিজের প্রয়োজনগুলো অভিজিতের ওপর চাপিয়ে দেননি, কিন্তু আজকাল এই কোটি টাকার সমৃদ্ধি বাংলোয় তার সেই সাধারণ ছায়াটুকু অভিজিতের কাছে অপ্রীতিকর মনে হতে লাগল। এমন এক ছায়া যে তার শূন্য থেকে শুরু করা যাত্রায় তাকে কখনোই একা ছাড়েনি। কিন্তু টাকার দম্ভ মাথায় চড়লে মানুষ সত্যিকারের ভালোবাসার দাম বোঝে না। অভিজিৎ ভেবেছিলেন তিনি রেখাকে রাস্তায় নামিয়ে আনবেন, কিন্তু তিনি জানতেন না যে একটা মস্ত বড় টুইস্ট তার জন্য অপেক্ষা করছে। সামনে কি হলো সেটা শোনার আগে যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে, তবে এখনই ভিডিওটি লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর হ্যাঁ, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনি এই ভিডিওটি কোন গ্রাম বা শহর থেকে দেখছেন। চলুন তবে দেখা যাক অভিজিতের মিথ্যে অহংকার কিভাবে চুরমার হয়। বাইরে থেকে একটি বিলাসবহুল এসইউভি গাড়ির জোরালো শব্দ ভেসে এলো এবং গাড়িটি সোজা পোর্চের সামনে এসে থেমে গেল। দরজার বেল বাজল এবং অভিজিৎ ঘরে ঢুকলেন। 57 বছরের অভিজিৎ, কিন্তু পোশাক আর স্টাইল দেখে তিনি নিজেকে এখনও যুবক ভাবতেন। তিনি চুলে ডাই করেছিলেন, গায়ে ব্র্যান্ডেড এবং অত্যন্ত দামি শার্ট, হাতে লাখ টাকার ঘড়ি, চোখে ডিজাইনার গগলস, আর মুখে টাকার এক স্পষ্ট অহংকার ছিল। পুনের রিয়েল এস্টেট মার্কেটে অভিজিতের এখন মস্ত বড় প্রতিপত্তি তৈরি হয়েছিল। তিনি সোফায় এসে বসলেন আর অত্যন্ত বেপরোয়াভাবে নিজের জুতো সেখানেই খুললেন। চা দেব নাকি বরাবরের মতো কফি খাবে? রেখা অভ্যেস মতো অত্যন্ত মমতায় জিজ্ঞেস করলেন। লাগবে না আমার তোমার ওই পানসে চা, আর তুমি একটু বসো এখানে, তোমার সাথে আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে। অভিজিতের গলা ছিল একদম শুকনো, কর্কশ আর অনুভূতিহীন। রেখা একটু চমকে উঠলেন, তার মনে কু ডাকল, কিন্তু তিনি শান্তভাবে তার সামনের চেয়ারে গিয়ে বসলেন। কি হয়েছে? শরীর ঠিক আছে তো তোমার? অফিসে কোনো সমস্যা হয়েছে নাকি? আমার শরীর একদম চমৎকার আছে। সমস্যা অফিসে নয়, সমস্যা এখানে। এই যে আমাদের তথাকথিত স্বামী স্ত্রীর নাটক চলছে না, সেটা এবার আমি পাকাপাকিভাবে বন্ধ করতে চাই। অভিজিৎ কোনো পূর্ব আভাস না দিয়েই সরাসরি আসল কথায় হাত দিলেন। নাটক? আমাদের 27 বছরের সংসারকে তুমি নাটক বলছো অভিজিৎ? রেখা গলার সামান্য কম্পন সামলে নিলেন। সংসার? কিসের সংসার রেখা? তুমি কখনো আয়নায় নিজেকে দেখেছ? আমি আজ পুনের একজন টপ রিয়েল এস্টেট ব্রোকার আর ইনভেস্টর। আমার কাছে কোটি কোটি টাকা আছে, সমাজে আমার একটা স্ট্যাটাস আছে, লোকে আমাকে সম্মান দেয়। কিন্তু তুমি কালও সেই সাধারণ সেকেলে চিন্তার মহিলা ছিলে, আর আজও তাই আছো। আমার বিজনেস পার্টিতে, আমার হাই ক্লাস সার্কেলে তোমার পরিচয় দিতে এখন আমার আক্ষরিক অর্থেই লজ্জা লাগে। অভিজিতের শব্দগুলো তলোয়ারের মতো রেখার কলিজায় বিঁধছিল। তার মানে টাকার পাহাড় আর এই লোক দেখানো দুনিয়ায় তোমার এখন আমার সাধারণ জীবনযাপন খচখচ করছে।
যে রেখা তোমার শূন্য থেকে শুরু করা যাত্রায় যখন তোমার পকেটে ১০০ টাকা থাকতো না তখন তোমার সাথে ছিল, সে কি এখন তোমার স্ট্যাটাসের সাথে ম্যাচ করছে না? রেখা অত্যন্ত সংযমের সাথে কিন্তু চোখে জল এনে জিজ্ঞেস করলেন, একদমই করছে না। তুমি কখনো নিজেকে আপগ্রেড করেছ? কখনো আমার সাথে ৪ জন বড় লোকের সাথে স্মার্টলি কথা বলেছ? তোমার কোনো উচ্চাকাঙ্ক্ষাই নেই, শুধু ঘর, রান্না আর তোমার ওই ঠাকুর ঘর, এর বাইরে তোমার কোনো দৌড়ই নেই। আমি এখন এরম ধুঁকে ধুঁকে বাঁচা আর আমার উন্নতিতে বাধা হয়ে দাঁড়ানো মহিলার সাথে থাকতে চাই না। অভিজিতের অহংকার তার প্রতিটা শব্দে উপচে পড়ছিল। তবে কার সাথে থাকতে চাও তুমি এই বয়সে? কে আছে যে তোমার মিথ্যে মর্যাদার সাথে ম্যাচ করে? রেখা সরাসরি চোখের দিকে তাকিয়ে গলার কিছুটা কঠোরতা এনে জিজ্ঞেস করলেন। অভিজিৎ বিন্দুমাত্র না তোতলিয়ে নির্লজ্জভাবে বললেন, প্রিয়ার সাথে থাকতে চাই আমি। ওর বয়স মাত্র ২৪, আর কি দারুণ বাঁচে ও একজন বিউটি আর মেকআপ ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে ওর লক্ষ লক্ষ ফলোয়ার আছে। ও আমার জীবনে এলো আর আমি বুঝতে পারলাম আসল বেঁচে থাকা কি। ওর বড় স্বপ্ন আছে, ও দুনিয়ায় অনেক কিছু পেতে চায়, ও উড়তে চায়, আর ওর আমাকে প্রয়োজন। আমি ওর উচ্চাকাঙ্ক্ষা পছন্দ করি। রেখার পায়ের তলা থেকে মাটি সরে গেল, শ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল। ২৪ বছরের মেয়ে? অভিজিৎ, তুমি কি হুঁশে আছো? ও আমাদের মেয়ের বয়সী। তুমি কি জ্ঞান হারিয়েছ এই টাকা আর মিথ্যে সম্মানের মোহে? ওই মেয়ে তোমার টাকার প্রেমে পড়েছে, তোমার নয়, এটা বোঝার মতোও কি বুদ্ধি অবশিষ্ট নেই? আমার জ্ঞান একদম ঠিক আছে রেখা, আমাকে লেকচার দিও না। প্রিয়া আমাকে বোঝে, ও আমার স্ট্যাটাস কি সেটা জানে। ও লাক্সারি পছন্দ করে, ও পৃথিবী ঘুরতে চায়, আর আমি ওকে ওসব দিতে পছন্দ করি। তোমার মতো শুধু ডাল চাল আর সঞ্চয় করে বসে থাকায় আমার আর রুচি নেই। এখন আমি আমার বাকি জীবন আমার নিজের ইচ্ছামতো বাঁচতে চাই। রেখা পুরোপুরি অসাড় হয়ে গিয়েছিলেন। ২৭ বছর যে লোকটার জন্যে তিনি নিজের সব ইচ্ছে মেরে ফেলেছেন, নিজের অস্তিত্ব মিটিয়ে দিয়েছেন, সেই লোকটা আজ ২৪ বছরের ইনফ্লুয়েন্সার মেয়ের জন্যে তাকে এত সহজে ঝেড়ে ফেলল। তার চোখে জল এলো না, কিন্তু মনে এক ভয়ঙ্কর বড় শূন্যতা তৈরি হল। তার সারল্যের এমন অপমান হবে সেটা তিনি স্বপ্নেও ভাবেননি। অভিজিৎ ঝট করে উঠে তার দামি লেদার ব্যাগ থেকে একটা ফাইল বের করলেন আর সামনের কাঁচের টিপয়ের উপর অত্যন্ত উদ্ধতভাবে ছুঁড়ে মারলেন। এই দেখো রেখা, আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, আর সেটাই চূড়ান্ত। এগুলো ডিভোর্সের পেপার, আমি আগে থেকেই সই করে দিয়েছি, তুমিও করে দাও। আমি সবকিছু চুপচাপ, শান্তিতে আর তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে চাই। আমাকে প্রিয়ার সাথে আমার নতুন জীবন শুরু করতে হবে। কাল আমার উকিল আসবে, তার কাছে এই ফাইলটা দিয়ে দিও। অভিজিৎ উঠলেন আর রেখার দিকে একবারও পিছন ফিরে না তাকিয়ে শটান ঘর থেকে বেরিয়ে গেলেন। তার গাড়ির সেই কর্কশ আওয়াজ ধীরে ধীরে পুনের সেই অন্ধকার সন্ধ্যায় দূরে মিলিয়ে গেল, আর সেই প্রশস্ত সমৃদ্ধি বাংলোয় এখন পড়ে থাকল শুধু রেখা আর তার ভয়ঙ্কর একাকিত্ব। অভিজিৎ সেই সমৃদ্ধি বাংলো ছেড়ে দিয়ে পুনের সবচেয়ে পশ এবং দামি বলে পরিচিত ব্যানের রোড এলাকায় এক গগনচুম্বী ইমারতে থাকতে চলে গেলেন। সেখানে তিনি প্রিয়ার জন্যে ১২ তলায় একটা অত্যন্ত আলিশান 4 BHK ফ্ল্যাট নিয়েছিলেন। অবশ্য অভিজিতের কাছে অঢেল টাকা থাকলেও এত বড় ফ্ল্যাট এক ঝটকায় ক্যাশ দিয়ে কেনার মতো তরল অর্থ তার কাছে ছিল না। তার অনেক টাকা রিয়েল এস্টেটের বিভিন্ন প্রজেক্টে আটকে ছিল, তাই নিজের স্ট্যাটাসের সাথে মানানসই এই ফ্ল্যাটটি তিনি বিশাল বড় লোনে নিয়েছিলেন। কিন্তু এই সত্যটা তিনি প্রিয়ার কাছ থেকে অত্যন্ত চতুরতার সাথে লুকিয়ে রেখেছিলেন। তাকে প্রিয়ার সামনে নিজেকে একজন বিলিয়নিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে হতো। বানের রোডের সেই নতুন ফ্ল্যাটের পরিবেশ অভিজিতের মূল স্বভাবের থেকে একদম আলাদা ছিল। সেখানে চারদিকে শুধু জৌলুস ছিল, দেয়ালে মডার্ন আর্টের দামি ফ্রেম, ইটালিয়ান মার্বেল আর কাচের ফার্নিচার ছিল। ৫৭ বছর বয়সে অভিজিৎ এখন নিজেকে ২০-৩০ বছরের যুবক ভাবার এক করুণ এবং মিথ্যে চেষ্টা করছিলেন। তিনি তার পুরনো সব পোশাক ফেলে দিয়েছিলেন, আর এখন তিনি টাইট জিন্স, ব্র্যান্ডেড টি-শার্ট আর সাদা স্নিকার্স পরতে শুরু করেছিলেন। কিন্তু বয়স ৫০ পেরোলে শরীরের যে হাল হয় সেটা তিনি ভেতর ভেতর টের পাচ্ছিলেন। প্রিয়ার সাথে নাইট ক্লাবে যাওয়ার সময়, রাত পর্যন্ত পার্টি করার সময় তার হাঁটুতে আর কোমরে যন্ত্রণার টান লাগত, কিন্তু বুড়ো যাতে না মনে হয় সেই ভয়ে তিনি পেইন কিলার খেয়ে ওর তালের সাথে তাল মিলিয়ে নাচতেন। অন্যদিকে প্রিয়ার অভিজিতের এই কষ্ট বা তার আসল জীবনের সাথে কোনো লেনদেনই ছিল না। ওর জগৎ ছিল কেবল ওর মোবাইলের স্ক্রিন পর্যন্তই সীমাবদ্ধ। ফ্ল্যাটের একটা বড় ঘরে ও নিজের স্টুডিও বানিয়েছিল,
সেখানে বড় রিং লাইট লাগিয়ে ওর সারা দিন ভিডিও শ্যুট চলত। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের আমার হাবি গিফট করা এই নতুন ডায়মন্ড নেকলেস দেখাবো। ও ক্যামেরার সামনে জোরে জোরে আর মিথ্যে উৎসাহে চিৎকার করত। অভিজিৎ সোফায় বসে এসব সগর্বে দেখতেন। তিনি ভাবতেন এটাই হয়তো সেই উচ্চাকাঙ্ক্ষা যার কথা তিনি রেখাকে বলছিলেন। কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষার দাম অনেক বড় ছিল। ভিডিও শেষ হলে প্রিয়া অভিজিতের গলায় হাত দিয়ে আদর করে বলতো, বেবি, আমাকে প্যারিস যেতে হবে শ্যুটের জন্য, আর আমার ওই 3 লাখের লিমিটেড এডিশন গুচি ব্র্যান্ডের হ্যান্ডব্যাগটা চাই। আমার ফলোয়াররা জিজ্ঞেস করছে আমি নতুন কি কিনেছি। অভিজিৎ হেসে হ্যাঁ বলতেন, আর ভেতরে ভেতরে ক্রেডিট কার্ড সোয়াইপ করার কথা ভেবে তার কপালে চিন্তার ভাঁজ পড়ত। অভিজিতের টাকায় মজা ওড়ানো, ব্র্যান্ডেড জিনিস কেনা আর সোশ্যাল মিডিয়ায় পারফেক্ট কাপল সাজাই প্রিয়ার দুনিয়া ছিল। অভিজিৎ বুঝতে পারছিলেন যে এই মেয়ের সময়ের বা ভালোবাসার নয়, বরং কেবল টাকার খিদে আছে। কিন্তু নিজের অহংকার আর আমি তরুণ এই মিথ্যে ভ্রম টিকিয়ে রাখার জন্য তিনি এসব মুখ বুজে সহ্য করছিলেন। একদিকে বানের রোডের সেই 12 তলার ফ্ল্যাটে মিথ্যে যৌবন আর টাকার অগভীর খেলা চলছিল, তো অন্যদিকে পাষাণ রোডের সেই সমৃদ্ধি বাংলোয় ভয়ঙ্কর নিস্তব্ধতা ছেয়েছিল। রেখা সেই বিশাল বড় বাড়িতে একদম একা ছিলেন। অভিজিৎ ডিভোর্সের পেপার মুখের ওপর ছুঁড়ে মারার 1 সপ্তাহ কেটে গিয়েছিল। রেখা কেঁদে ভাসিয়েছিলেননি, বুক চাপড়ানো বা চিৎকার চেঁচামেচি করা তার স্বভাবে ছিল না, কিন্তু তিনি ভেতর থেকে পুরোপুরি অসাড় হয়ে গিয়েছিলেন। একটা বটগাছে যেমন 27 বছর ধরে রোজ জল দিয়ে তাকে বড় করে তোলা হয় এবং হঠাৎ একদিন কেউ সেই গাছটিকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলে দেয়, তার অবস্থাও ঠিক তেমনই হয়েছিল। ঘরের প্রত্যেকটি জিনিসের মধ্যে তিনি তার সংসার দেখতে পাচ্ছিলেন। অভিজিতের সেই খালি চায়ের কাপ, তার আধ পড়া ফেলে রাখা খবরের কাগজ, তার প্রিয় বইয়ের আলমারি, সবই আগের মতো ছিল, শুধু সেই মানুষটি আর এই বাড়ির রইল না। দিন যত এগোচ্ছিল, রেখা এক ভয়ানক বাস্তব অনুভব করতে পারছিলেন। অভিজিৎ তাকে শুধু আবেগগতভাবেই ধোঁকা দেননি, বরং অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে রাস্তায় নামিয়ে আনার প্রস্তুতিও নিয়েছিলেন। রেখা কখনো টাকার হিসেব রাখতেন না, স্বামীর টাকা মানে নিজেরই টাকা, এই সরল বিশ্বাসেই তিনি বেঁচেছিলেন। কিন্তু আজ যখন তিনি আলমারির পুরনো ফাইল আর কাগজপত্র ঘাঁটলেন, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। অভিজিৎ পুনের টপ রিয়েল এস্টেট ব্রোকার ছিলেন। আইনি ফাঁকফোকর তার খুব ভালো জানা ছিল। তিনি সুচতুরভাবে সমস্ত প্রপার্টি, ফার্ম হাউস, কমার্শিয়াল দোকান আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের বা নিজের ফার্মের নামে রেখেছিলেন। রেখার সাথে জয়েন্ট অ্যাকাউন্টে শুধু মাসের ঘরের খরচের টাকা থাকত। এমনকি এই সমৃদ্ধি বাংলোটিও অভিজিতের একটি কোম্পানির নামে ছিল। রেখা হঠাৎ বুঝতে পারলেন যে আইনি দিক থেকে তার নিজের বলতে কিছুই নেই। যদি কাল অভিজিৎ তাকে এই বাড়ি থেকে বের করে দেন, তবে তিনি যাবেন কোথায়? 54 বছর বয়সে তিনি নিজের পায়ে দাঁড়াবেন কি করে? তার ভবিষ্যৎ কি? এই প্রশ্নগুলো তার মাথায় ঝোড়ো হাওয়া বইয়ে দিচ্ছিল। যে মানুষটির জন্য তিনি নিজের অস্তিত্ব মিটিয়ে দিয়েছিলেন, সে যাওয়ার সময় তার পাওনা হিসেবে শুধু একটা ভিক্ষার ঝুলি আর অনিশ্চয়তার ঝুলন্ত তলোয়ার রেখে গিয়েছিল। অভিজিৎ যে ডিভোর্স পেপার দিয়েছিলেন, সেখানে তিনি খোরপোশ হিসেবে এক অতি সামান্য অঙ্ক ধার্য করেছিলেন, যা পুনে শহরের মতো জায়গায় সম্মানের সাথে বেঁচে থাকার জন্য একেবারেই যথেষ্ট ছিল না। এমনই একদিন সন্ধ্যা ঘনিয়ে আসছিল। রেখা আঙিনায় তুলসী মঞ্চের সামনে প্রদীপ জ্বালছিলেন। মুলা নদীর তীর থেকে আসা হাওয়া আজ তাকে শান্ত করছিল না, বরং তার একাকিত্বকে আরও ধারালো করে তুলছিল। তিনি চোখ বন্ধ করে হাত জোড় করলেন আর মনে মনে ঈশ্বরের সাথে কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই ঘর থেকে তার মোবাইলের রিং বেজে উঠল। নিস্তব্ধ বাড়িতে সেই ফোনের আওয়াজ খুব জোরালো মনে হল। রেখা শাড়ির আঁচলে হাত মুছে ভেতরে এলেন। স্ক্রিনে একটি অজানা নম্বর ভেসে উঠছিল। তিনি কিছুটা ইতস্তত করে ফোনটা ধরলেন। হ্যালো। রেখার গলা বরাবরের মতোই শান্ত ছিল। হ্যালো, রেখা বলছ কি? ওপাশ থেকে এক অত্যন্ত গম্ভীর, খসখসে এবং পরিচিত গলায় জিজ্ঞেস করা হল। হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? রেখা জিজ্ঞেস করলেন। রেখা, আমি অ্যাডভোকেট মেহতা বলছি। তোমার বাবা স্বর্গীয় দিলীপ রাও দেশমুখের উকিল। রেখা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই থমকে গেলেন। অ্যাডভোকেট মেহতা? তার বাবা মারা যাওয়ার 15 বছর পার হয়ে গিয়েছিল। তার মৃত্যুর পর এই মানুষটির সাথে তার আর কোনো যোগাযোগই হয়নি। তবে আজ এত বছর পর হঠাৎই ফোন কেন? মেহতা কাকা, আপনি হঠাৎ এত বছর পর? রেখার গলায় বিস্ময় আর বিভ্রান্তির বড় ধাক্কা ছিল। হ্যাঁ মা রেখা, আমি জানি তোমার জীবনে এখন কি ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আমার তোমার সাথে জরুরিভাবে দেখা করা দরকার। কাল সকাল 11টায় আমার সিবিএসের কাছের অফিসে এসো। দিলীপরাও 15 বছর আগে তোমার জন্য কিছু একটা রেখে গিয়েছিলেন, যার সময় এসেছে।
রেখার বুকের ধকপকানি বেড়ে গেল, আর ফোনটা কেটে গেল। তার হাতের ফোন ওভাবেই রয়ে গেল, আর চোখের সামনে প্রশ্নচিহ্নের এক মস্ত বড় জাল ফুটে উঠল। 15 বছর আগে চলে যাওয়া বাবা তার জন্য এমন কি রেখে গিয়েছিল যা আজ তার এই দুঃসময়ে সামনে আসতে চলেছিল? রেখার হাতের ফোন অনেক আগেই কেটে গিয়েছিল, কিন্তু তিনি মূর্তির মতো ওভাবেই দাঁড়িয়েছিলেন। অ্যাডভোকেট মাহেতা, এই নামটি 15 বছর পর হঠাৎ সামনে এসেছিল। তার বাবা দিলীপ রাও দেশমুখ একটি সরকারি অফিসের উচ্চ পদে ছিলেন, অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, সময়ের কড়া আর টাকার ব্যাপারে ভীষণ সচেতন। তার মৃত্যুর পর তার সম্পত্তি আর পেনশনের ছোটখাটো বিষয়গুলো অ্যাডভোকেট মাহেতাই সামলেছিলেন। তারপর আর কখনোই তাদের ফোন আসেনি বা রেখাও দেখা করতে যাননি। আর আজ যখন তার পুরো জীবন ধ্বংস হওয়ার মুখে, তখন এই ফোন আসা স্রেফ কোনো কাকতলীয় ঘটনা ছিল না। সারা রাত রেখার চোখে ঘুম ছিল না। অভিজিতের কথা, প্রিয়ার চিন্তা আর অ্যাডভোকেট মাহেতার সেই রহস্যময় ফোন, এই সব ভাবনার আবর্তে তিনি জড়িয়েছিলেন। বাবা আমার জন্য কি রেখে গেছেন? কিছু পুরনো গয়না নাকি গ্রামে থাকা কোনো পুরনো জমি? এমনই অনেক প্রশ্ন তাকে সারা রাত জাগিয়ে রাখল। পরদিন সকাল ঠিক 11টায় রেখা সিবিএসের কাছে অ্যাডভোকেট মেহতার অফিসে পৌঁছালেন। পুনের সেই পুরনো ইমারতের দ্বিতীয় তলায় এই অফিসটি ছিল। কাঠের সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর একটি পুরু সেগুন কাঠের দরজা দেখা গেল। তার ওপর পিতলের অক্ষরে লেখা ছিল অ্যাডভোকেট রাহুল মেহতা। রেখা ধীরে দরজা খুললেন। ভেতরের পরিবেশে পুরনো কাগজপত্র, আইনের মোটা মোটা বই আর ফাইলিং ক্যাবিনেটের একটা বিশেষ গন্ধ মিশেছিল। দেয়ালে আইনের দেবীর ছবি আর কিছু পুরনো ক্যালেন্ডার ছিল। কাঠের টেবিলের ওপাশে সাদা চুলের, কপালে ভাঁজ পড়া আর মোটা কাঁচের চশমার ভেতর দিয়ে ফাইলের দিকে খুঁটিয়ে দেখা অ্যাডভোকেট মেহতা বসেছিলেন। তার ব্যক্তিত্ব একটি পুরনো বটগাছের মতো ছিল, কঠোর, গম্ভীর এবং নির্ভরযোগ্য। এসো রেখা, বসো। রেখাকে দেখেই তিনি নাকের ওপরের চশমাটা কিছুটা নিচে নামিয়ে সামনের কাঠের চেয়ারের দিকে আঙুল দেখালেন। কেমন আছেন মেহতা কাকা? রেখা নিচু গলায় জিজ্ঞেস করলেন। আমি ভালো আছি মা, কিন্তু তুমি কেমন আছো সেটা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করছি না। তোমার চেহারায় সব স্পষ্ট দেখা যাচ্ছে। অ্যাডভোকেট মাহেতা একটি দীর্ঘশ্বাস ফেললেন আর টেবিলের ওপরের একটি পুরনো তামাটে রঙের ফাইল নিজের দিকে টেনে নিলেন। তার ওপর বড় অক্ষরে লেখা ছিল দিলীপ রাও দেশমুখ। কাকা, আপনি কাল ফোনে যা বললেন আমি কিছুই বুঝতে পারছি না। বাবা তো 15 বছর আগে চলে গিয়েছেন, এখন এমন কি বাকি আছে যা আপনাকে জরুরিভাবে আমাকে বলতে হচ্ছে? রেখা অস্বস্তির সাথে জিজ্ঞেস করলেন। অ্যাডভোকেট মেহতা ফাইলটা খুললেন। সেখান থেকে 1-2টি কাগজপত্র বের করলেন আর রেখার দিকে অত্যন্ত তীক্ষ্ণ নজরে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রেখা, আমাকে একটি প্রশ্নের সত্যি আর স্পষ্ট উত্তর দাও। তোমার আর অভিজিতের ডিভোর্সের প্রক্রিয়া কি সত্যিই শুরু হয়েছে? রেখার বুকে হঠাৎ কেউ মোচড় দেওয়ার মতো হল। এই প্রশ্ন একজন উকিলের মুখে শোনা তার জন্য খুব কঠিন ছিল। তিনি মাথা নিচু করলেন, চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, আর তিনি ধীরে সায় দিলেন। হ্যাঁ কাকা, ও পেপার তৈরি করে আমার মুখে ছুঁড়ে মেরেছে। অ্যাডভোকেট মেহতা একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার মুখে কোনো বিস্ময় ছিল না, বরং একটি পুরনো আশঙ্কার সত্যতা পাওয়ার ভাব ছিল। দিলীপ রাওয়ের ভয় শেষ পর্যন্ত সত্যিই হল। তবে ভয়? কিসের ভয়? রেখা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। রেখা, তোমার বাবা একজন সাধারণ সরকারি অফিসার হলেও মানুষকে চেলার ক্ষমতা তার অসাধারণ ছিল। অভিজিৎকে তিনি প্রথম দিন থেকেই চিনেছিলেন। তার টাকার লালসা, ওই দেখানো দেমাগ আর নিজের স্ট্যাটাসের জন্য যা খুশি করার মানসিকতা, এসব দিলীপরাও অনেক আগেই আজ করেছিলেন। কিন্তু বাবা আমাকে কখনো কিছুই বলেননি, কারণ তুমি ওর প্রেমে অন্ধ ছিলে। তিনি তোমার সংসার ভাঙতে চাননি, কিন্তু তিনি এটাও জানতেন যে কোনো না কোনো দিন এই মানুষটি টাকার দম্ভে তোমাকে মাঝ রাস্তায় ছেড়ে দেবে, আর সেজন্যই তিনি তোমার ভবিষ্যতের জন্য একটি মজবুত ব্যবস্থা করে রেখেছিলেন। অ্যাডভোকেট মেহতা টেবিলের ওপর একটি কাগজ রেখার দিকে এগিয়ে দিলেন। কিসের ব্যবস্থা কাকা? কোনো পুরনো জমি কি? রেখা সেই কাগজটি হাতে নিয়ে জিজ্ঞেস করলেন। জমি নয় রেখা, দিলীপ রাও তার সার্ভিসের সময়ে এবং রিটায়ারমেন্টের পর অত্যন্ত চতুরভাবে বিনিয়োগ করেছিলেন। তিনি কিছু বড় মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট আর কিছু বড় অঙ্কের জীবন বীমা পলিসি করে রেখেছিলেন। আর এই সব কিছু একটি বিশেষ আইনি ট্রাস্টের মাধ্যমে সুরক্ষিত করা হয়েছিল। কিন্তু এটা আমাকে এত বছর কেন জানানো হয়নি? আর সেই টাকার অঙ্ক কত? রেখার বুক দুরুদুরু করতে শুরু করল। অ্যাডভোকেট মেহতা চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্তভাবে কিন্তু দৃঢ়তার সাথে বললেন, কারণ এটাই শর্ত ছিল রেখা,
সেই টাকা তুমি তখনই পেতে যখন তোমার বয়স ৬০ বছর হবে অথবা তোমার ওপর কোনো বিপদ আসবে। আর সেই অঙ্কটি ছোটখাটো নয়। আজকের তারিখে সেই সমস্ত এফডি, এলআইসি আর বিনিয়োগের মোট মূল্য হল পাক্কা ৫ কোটি টাকা। ৫ কোটি? রেখার হাত থেকে সেই কাগজটি পড়ে গেল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। শ্বাস যেন আক্ষরিক অর্থেই আটকে গেল। বুকের ধকভকানি বেড়ে গেল। ৫ কোটি? যে বাবা সারা জীবন পুরনো সাইকেল চালিয়েছেন, তালি দেওয়া জামা পরে কখনো অনুযোগ করেননি, সেই বাবা তার জন্যে ৫ কোটি টাকা জমিয়ে রেখেছিলেন। রেখা নিজের কানকে বিশ্বাসই করতে পারছিলেন না। এটা কি করে সম্ভব কাকা? বাবার কাছে এত টাকা কোথা থেকে এলো? আর তিনি এসব অভিজিতের থেকে কেন লুকিয়ে রেখেছিলেন? রেখার গলা কাঁপছিল। তার চোখ থেকে তখন অবিরল জল বয়ে যাচ্ছিল। এই জল দুঃখের ছিল না, বরং এক বাবার অসীম ভালোবাসা আর তার দূরদর্শিতার ছিল। দিলীপ রাও সারা জীবন নিজের জন্য কিছুই খরচ করেননি রেখা। তিনি পাই পাই করে জুটিয়েছেন, সঠিক জায়গায় বিনিয়োগ করেছেন শুধু এবং শুধুমাত্র তোমার জন্য। রিটায়ারমেন্টের পর বা কোনো বিপদের সময় আমার মেয়েকে যেন কারো সামনে হাত পাততে না হয়, সে যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই জন্যই তিনি এই ৫ কোটি টাকার রক্ষা কবচ তোমার চারপাশে গড়ে তুলেছিলেন। রেখা কান্নায় ভেঙে পড়লেন। যে অভিজিৎ তাকে তোমার কাছে কিছুই নেই, তুমি ভিখারি, এই অপবাদ দিয়ে ঘর থেকে বের করার প্রস্তুতি নিয়েছিলেন, সে স্বপ্নেও ভাবেনি যে রেখার পেছনে একজন সাধারণ সরকারি অফিসার ৫ কোটি টাকার পাহাড় গড়ে রেখেছেন। কিন্তু রেখা, অ্যাডভোকেট মেহতা কিছুটা গম্ভীর গলায় তাকে থামালেন। এই টাকা তুমি এখনই সাথে সাথে পাবে না। এর পেছনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি শর্ত আছে, যা দিলীপ রাও নিজে দিয়ে গিয়েছিলেন। রেখা চোখ মুছলেন আর প্রশ্নবোধক নজরে মেহতার দিকে তাকালেন। কোন শর্ত? তার গলায় এখন ভয়ের চেয়ে এক ধরনের কৌতূহল আর গাম্ভীর্য এসেছিল। অ্যাডভোকেট মেহতা চশমা খুলে টেবিলে রাখলেন আর অত্যন্ত শান্তভাবে বললেন, রেখা, তোমার বাবা দিলীপ রাও দেশমুখ স্রেফ একজন সরকারি অফিসারই ছিলেন না, বরং তিনি আইন আর মানুষের স্বভাবের খুব ভালো সমজদার ছিলেন। তিনি ১৫ বছর আগেই একটি কন্ডিশনাল ট্রাস্ট স্থাপন করেছিলেন। তিনি তার সমস্ত মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট আর জীবন বীমা পলিসি এই ট্রাস্টের নামেই করেছিলেন। রেখা মন দিয়ে শুনছিলেন। অ্যাডভোকেট মেহতা বলতে থাকলেন, দিলীপ রাও এই ট্রাস্টের ডিডে দুটি অত্যন্ত স্পষ্ট আর কঠোর শর্ত দিয়েছিলেন। প্রথম শর্ত ছিল, এই ৫ কোটি টাকা তুমি তোমার ৬০ বছর বয়সে রিটায়ারমেন্ট ফান্ড হিসেবে পাবে। কারণ তিনি ভাবতেন যে ততদিনে অভিজিৎ হয়তো শান্ত হবে, তার টাকার দম্ভ কমে আসবে, আর বার্ধক্যে তোমাকে যেন টাকার জন্য কারো সামনে হাত পাততে না হয়। আর দ্বিতীয় শর্ত? রেখা মাঝপথে জিজ্ঞেস করলেন। দ্বিতীয় শর্তই ছিল দিলীপ রাওয়ের আসল দূরদর্শিতা। অ্যাডভোকেট মেহতার গলা এবার কিছুটা ভারী হল। তিনি লিখে রেখেছিলেন, যদি দুর্ভাগ্যবশত ৬০ বছর বয়স হওয়ার আগেই তোমার ওপর কোনো বিপদ আসে অথবা তোমাদের ওপর ডিভোর্সের সময় আসে, তবে এই ট্রাস্ট তৎক্ষণাৎ অ্যাক্টিভেট হবে, আর সেই সমস্ত ৫ কোটির টাকা এক পলকে তোমার ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এই টাকার ওপর অভিজিতের বা তার কোনো আইনি উত্তরাধিকারীর বিন্দুমাত্র অধিকার থাকবে না। এমন লোহার মতো পাকা ব্যবস্থা তিনি করে রেখেছিলেন। রেখা, তোমার বাবা জানতেন যে অভিজিৎ তোমাকে টাকার জন্য লাচার করবে, সেই কারণেই তিনি এই আর্থিক বর্ম তোমার জন্য বানিয়ে রেখেছিলেন। এসব শুনে রেখার গায়ে আক্ষরিক অর্থেই কাঁটা দিয়ে উঠল। অভিজিৎ যে জাল তার জন্য বুনেছিলেন, তার থেকে তাকে সুরক্ষিত বের করে আনার জন্য তার বাবা ১৫ বছর আগেই গোপনে একটি মস্ত বড় প্রাসাদ গড়ে রেখেছিলেন। তখনই অ্যাডভোকেট মেহতা তার টেবিলের একটি পুরনো ড্রয়ার খুললেন। সেখান থেকে তিনি একটি হলদে হয়ে যাওয়া এবং সিল করা খাম বের করলেন। সেই খামের ওপর দিলীপ রাওয়ের পরিচিত গোল গোল আর স্পষ্ট হাতের লেখায় লেখা ছিল, আমার রেখার জন্য। অ্যাডভোকেট মেহতা সেই খামটি রেখার হাতে দিলেন। দিলীপ রাও এই চিঠিটি তোমার জন্য লিখে রেখেছিলেন। তিনি আমাকে কড়াভাবে বলে দিয়েছিলেন যে যেদিন রেখার ওপর এমন কোনো সময় আসবে আর সে পুরোপুরি ভেঙে পড়বে, তখনই এই খামটি তার হাতে দেবে। রেখার হাত কাঁপছিল। ১৫ বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া নিজেরই বাবার সেই স্পর্শ তিনি সেই কাগজে অনুভব করছিলেন। তিনি অত্যন্ত সযত্নে সেই সিলটি খুললেন। ভেতর থেকে একটি ভাঁজ করা কাগজ বের করলেন। চিঠির কালি কিছুটা ফিকে হয়ে গিয়েছিল, কিন্তু শব্দের মমতা আর শক্তি বিন্দুমাত্র কমেনি। তিনি পড়তে শুরু করলেন, আমার আদরের মেয়ে রেখা, এই চিঠি তুমি পড়ছ, তার মানে আমার সবচেয়ে বড় আর খারাপ অনুমানটি আজ সত্যি হয়েছে। আমাকে ক্ষমা করো মা। আমি তোমার সংসার ভাঙা নিজের চোখে দেখতে পারতাম না, কিন্তু তোমাকে মিথ্যে আশ্বাস দিয়ে অন্ধকারেও রাখতে পারতাম না।
অভিজিৎ অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী আর টাকার নেশায় মত্ত মানুষ। এটা আমি অনেক আগেই চিনেছিলাম। ওর কাছে মানুষের চেয়ে টাকা, লোক দেখানো দেমাগ আর স্ট্যাটাসের বেশি দাম আছে। যতক্ষণ ওর কাছে টাকা আর প্রতিপত্তি ছিল ততক্ষণ ওর তোমাকে প্রয়োজন ছিল। তুমি ওর খারাপ সময়ে ওকে সঙ্গ দিয়েছিলে। কিন্তু আমার বিশ্বাস ছিল যে যেদিন সে সাফল্যের শিখরে বসবে সেদিন তোমার এই সারল্য তার চোখে খচখচ করতে শুরু করবে। নিজের মিথ্যে দুনিয়ায় তোমাকে নিয়ে সে লজ্জিত হবে। আমার মা, আমি তোমাকে কখনো কারো সামনে লাচার হতে দেখতে চাইনি। অভিজিতের একটা ভুল সিদ্ধান্তের জন্য বা ওর অহংকারের কারণে তুমি যেন রাস্তায় না চলে আসো, সেই জন্য আমি সারা জীবন নিজের পেট কেটে এই পুঁজি জমিয়েছি। এই 5 কোটি টাকা শুধু তোমার, এর ওপর না কারো উপকার আছে না কারো দয়া। এই টাকা দিয়ে তুমি নিজের এমন একটা জগৎ তৈরি করো যেখানে তোমাকে কারো মন জোগানোর প্রয়োজন হবে না। অভিজিৎ হয়তো ভাবছে সে জিতে গিয়েছে আর তোমাকে শেষ করে দিয়েছে, কিন্তু তুমি ওকে দেখিয়ে দাও যে রেখা দিলীপরাও দেশমুখ কখনো শেষ হতে পারে না। কখনো নিজেকে একা, নিরাশ্রয় বা দুর্বল ভেবো না। তোমার বাবা তোমার পেছনে গতকালও পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, আজও আছে, আর আগামীকালও থাকবে। মাথা উঁচু করে বাঁচো। ইতি, তোমার বাবা। চিঠি পড়া শেষ হতেই রেখার চোখের বাঁধ ভেঙে গেল। তার চোখ দিয়ে বয়ে যাওয়া গরম অশ্রুতে চিঠির কালি কিছুটা ফিকে হয়ে যাচ্ছিল। তিনি সেই চিঠিটি নিজের বুকের সাথে জাপটে ধরলেন আর ছোট বাচ্চার মতো হাপুস নয়নে কাঁদতে লাগলেন। আজ পর্যন্ত তার মনে হতো যে অভিজিৎ তাকে ছেড়ে দেওয়ার পর তার সর্বস্ব শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই একটা চিঠি তাকে নবজীবন দান করল। একজন বাবা মেয়ের ভবিষ্যতের জন্য নিজের জীবন কিভাবে উৎসর্গ করেছিলেন এবং নিজের ভালোবাসা কিভাবে একটা ট্রাস্টের রূপে সুরক্ষিত রেখেছিলেন তা দেখে রেখার মনে বাবার প্রতি গর্ব আকাশচুম্বী হল। তিনি অভিজিতের সামনে হার মানেননি, কিন্তু আজ বাবার স্নেহের সামনে তিনি নিজেকে পুরোপুরি মেলে ধরলেন। কিছু সময় নিস্তব্ধতায় কাটল। রেখা নিজেকে সামলে নিলেন। তিনি চোখ মুছলেন। এখন তার চেহারায় এক অন্যরকম উজ্জ্বলতা আর শান্ত ভাব ছিল। অভিজিতের দেওয়া ধাক্কা এখন পুরোপুরি কেটে গিয়েছিল এবং তার জায়গা নিয়েছিল এক গভীর আত্মবিশ্বাস। এখন আগে কি করতে হবে কাকা? রেখা অত্যন্ত দৃঢ় আর স্পষ্ট গলায় জিজ্ঞেস করলেন। অ্যাডভোকেট মেহতা তৃপ্তির সাথে মাথা নাড়লেন। এখন আর কিছুই করার নেই রেখা। অভিজিৎ যেমনটি চাইছে তেমনইভাবেই ডিভোর্সটা চুপচাপ হতে দাও। ওকে ভাবতে দাও যে ও সব কিছু পেয়ে গিয়েছে। তুমি কোর্টে যাও, কোনো খোরপোশ বা সম্পত্তির দাবি না করে শান্তভাবে সেই ডিভোর্স পেপারে সই করে দাও। আর এই 5 কোটি টাকা দিলীপ রাওয়ের ট্রাস্টের শর্ত অনুযায়ী যে মুহূর্তে ফ্যামিলি কোর্টের ফাইনাল অর্ডার আসবে, যে কাগজে বিচারক ডিভোর্স মঞ্জুর হওয়ার সই করবেন, সেই মুহূর্তেই এই ট্রাস্ট আইনিভাবে অ্যাক্টিভেট হবে আর সেই 5 কোটি টাকা সরাসরি তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু ততক্ষণ রেখা, অ্যাডভোকেট মেহতা অত্যন্ত সতর্কতার সাথে বললেন, ততক্ষণ অভিজিৎকে বা জগতের কাউকে এই টাকার বিন্দুমাত্র আভাস পেতে দেবে না। এটা তোমার আর আমার মধ্যে গোপন থাকবে। রেখা এক দীর্ঘশ্বাস নিলেন আর সম্মতিতে মাথা নাড়লেন। অভিজিতের টাকার দম্ভ আর তার মিথ্যে অহংকার শীঘ্রই এক এমন ধাক্কা খেতে চলেছে যা সে স্বপ্নেও কল্পনা করেনি। এখন শুধু এবং শুধুমাত্র কোর্টের সেই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা ছিল। পুনের ফ্যামিলি কোর্টের সেই চত্বর আজ বরাবরের মতোই ভিড়ে ঠাসা ছিল। উকিলদের ব্যস্ততা, তারিখের জন্য আসা মক্কেলরা, কোর্টের সিঁড়িতে বসে কাঁদতে থাকা কিছু মহিলা, আর কোথাও কোনো কোনায় আপোষের জন্য চলতে থাকা উকিল আর আত্মীয় স্বজনের কানাঘুষো, এসবই ফ্যামিলি কোর্টের চিরচেনা করুণ ছবি ছিল। এখানে রোজ কত সংসার জোড়া লাগছিল, তার চেয়ে কয়েক গুণ বেশি সংসার ভেঙে যাচ্ছিল। আজ এই কোর্টের 2 নম্বর কামরায় রেখা আর অভিজিতের 27 বছরের সংসারের দাপ্তরিক ইতি হতে চলেছিল। কয়েক সপ্তাহ পার হয়ে গিয়েছিল। অ্যাডভোকেট মেহতার অফিসে যা কিছু ঘটেছিল তারপর রেখা পুরোপুরি বদলে গিয়েছিলেন। তার মনের ভেতর অভিজিতের জন্য অবশিষ্ট থাকা শেষ আবেগের টানটুকুও অনেক আগেই শুকিয়ে গিয়েছিল। আজ কোর্ট চত্বরে এক কালো রঙের বিলাসবহুল আর চকচকে BMW গাড়ি এসে থামল। সেই গাড়ি থেকে অভিজিৎ অত্যন্ত দর্পের সাথে নামলেন। তিনি কোনো বড় কর্পোরেট মিটিং বা পার্টিতে যাওয়ার মতো দামি নেভি ব্লু রঙের 3 পিস স্যুট পরেছিলেন। চোখে সেই একই ডিজাইনার চশমা আর চেহারায় এক ধরনের উদ্ধত আর বিজয়ী ভাব ছিল। তার পেছন পেছন প্রিয়াও গাড়ি থেকে নামল। সে কোনো ফ্যাশন শোতে আসার মতো অত্যন্ত চটকদার পোশাক পরেছিল। হাতে দামি ব্যাগ আর চোখে বড় চশমা লাগিয়ে সে অভিজিতের হাত ধরে হাঁটছিল। কোর্ট চত্বরের মানুষজন তাদের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল, কিন্তু অভিজিতের তাতে লজ্জা পাওয়ার বদলে গর্ব হচ্ছিল।
তিনি এমন ভাব করছিলেন যেন তিনি কোনো পুরনো অপ্রয়োজনীয় জিনিসের আইনি নিষ্পত্তি করতে এখানে এসেছেন। অভিজিৎ নিশ্চিত ছিলেন যে আজ রেখা নিশ্চয়ই কাঁদবেন। তিনি তার ভুল আর তার দারিদ্র্যের কথা অনুভব করবেন। ২৭ বছর যে এই মানুষের টাকার উপর বেঁচেছিল, সেই মানুষটি এখন তাকে চিরতরে ছেড়ে চলে যাচ্ছে। এই সত্য মেনে নেওয়া তার পক্ষে সম্ভব হবে না, এমনটাই অভিজিৎ ভেবেছিলেন। তিনি হয়তো বিচারকের সামনে খোরপোশের জন্য ভিক্ষা চাইবেন, অনেক কাকুতি মিনতি করবেন, এটাই ছিল তার দৃঢ় ধারণা। কিন্তু যখন অভিজিৎ কোর্টের কামরার বাইরে পৌঁছলেন, তখন সামনের দৃশ্য দেখে তার কপালে হালকা ভাঁজ পড়ল। রেখা সেখানে আগেই পৌঁছে গিয়েছিলেন। তার পরনে ছিল অত্যন্ত সাধারণ কিন্তু সুন্দর সাদা আর ছাই রঙের একটি সুতি শাড়ি। মাথায় আঁচল নেই, চেহারায় কোনো মেকআপ নেই, কিন্তু তার ব্যক্তিত্বে এক অদ্ভুত তেজ আর প্রশান্তি ছিল। তার চেহারায় ভয়, দুঃখ বা লাচারির বিন্দুমাত্র লেশ ছিল না। অ্যাডভোকেট মেহতা তার পেছনে এক মজবুত বটগাছের মতো দাঁড়িয়েছিলেন। অভিজিৎ প্রিয়াকে সাথে নিয়ে তার সামনে দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে তার দিকে তাকিয়ে এক তুচ্ছ তাচ্ছিল্যের হাসি হাসলেন, কিন্তু রেখা তাকে পুরোপুরি উপেক্ষা করলেন। তার সেই অটল নিস্তব্ধতা অভিজিতের অহংকারে কোথাও একটা বিঁধল। কিছুক্ষণ পরেই তাদের নাম ধরে ডাকা হল। অভিজিৎ, প্রিয়া, রেখা আর অ্যাডভোকেট মেহতা বিচারকের কামরায় গেলেন। বিচারক ফাইল খুলে দেখলেন, সব কাগজপত্র তৈরি ছিল। ডিভোর্সের আবেদন পারস্পরিক সম্মতিতে দাখিল করা হয়েছিল এবং ৬ মাসের সময়সীমা আইনের কিছু বিশেষ ধারায় মকুব করা হয়েছিল, কারণ দুজনেই এই বিবাহ দ্রুত শেষ করতে চেয়েছিলেন। বিচারক চশমার অপর দিয়ে রেখার দিকে তাকালেন। শ্রীমতী রেখা, আপনি কি এই আবেদনে সম্মতিতে সই করেছেন? আপনি আপনার স্বামীর থেকে কোনো খোরপোশ, সম্পত্তির অংশ বা ভবিষ্যতের জীবনধারণের জন্য কোনো টাকা চান না, এটাই আবেদনে উল্লেখ করা হয়েছে। আপনি কি পূর্ণ বিচার করে এই সিদ্ধান্ত নিয়েছেন? অভিজিৎ এক বাঁকা নজরে রেখার দিকে তাকালেন। তিনি ভাবলেন, এবার হয়তো তিনি কাঁদবেন, এবার হয়তো তিনি টাকা চাইবেন। কিন্তু রেখার গলা পুরো কামরায় অত্যন্ত স্পষ্ট, শান্ত আর দৃঢ়ভাবে প্রতিধ্বনিত হল। হ্যাঁ ইয়োর অনার, আমি পূর্ণ বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার অভিজিৎ দেশমুখের থেকে একটা টাকাও চাই না। আমি শুধু এই সম্পর্ক থেকে আর ওর নাম থেকে দ্রুত মুক্ত হতে চাই। বিচারক এক দীর্ঘশ্বাস নিলেন। ঠিক আছে। তিনি হাতে কলম নিলেন আর সেই কাগজে নিজের চূড়ান্ত স্বাক্ষর করলেন। কোর্টের সিল সেই কাগজের ওপর ঠক করে পড়ল, আর সেই এক শব্দের সাথে ২৭ বছরের সেই সংসার আইনিভাবে চিরতরে শেষ হয়ে গেল। রেখা আর অভিজিৎ এখন আর স্বামী স্ত্রী রইলেন না। কোর্টের কামরা থেকে বের হওয়ার সময় অভিজিতের বুক গর্বে আর জয়ের উন্মাদনায় ভরে উঠেছিল। তিনি নিজের সমস্ত সম্পত্তি, নিজের ব্যবসা, নিজের বাংলো অত্যন্ত চতুরতার সাথে বাঁচিয়ে নিয়েছিলেন, এবং এখন তিনি প্রিয়াকে সাথে নিয়ে তার নতুন জীবন শুরু করার জন্য পুরোপুরি মুক্ত ছিলেন। সিঁড়ি দিয়ে নামার সময় অভিজিৎ ইচ্ছে করে রেখার পথ আটকালেন। প্রিয়া তার পাশে দাঁড়িয়ে মোবাইলে কিছু দেখছিল। অভিজিৎ রেখার দিকে অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্যের সাথে তাকালেন আর নিজের অহংকার শব্দের মাধ্যমে উগড়ে দিলেন। তোমার কি মনে হয়েছিল রেখা? অভিজিতের গলা উপহাসে ভরা ছিল। তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে? ২৭ বছর আমার টুকরোয় বেঁচেছ, আর আজ কোর্টে এমন ভাব নিয়ে দাঁড়িয়েছিলে যেন তুমি নিজে খুব বড় মহারানী। ১ টাকাও নিলে না আমার থেকে। মূর্খামির চরম সীমা এটা। এখন যাও আর দারিদ্র্যের মধ্যে তোমার বাকি দিনগুলো কাটাও। এখন বুঝবে যে অভিজিৎ দেশমুখ যখন নেই, তখন পুনেতে সাধারণ দুবেলা খাবার জোটানো কত কঠিন। এখন বাকি জীবনটা অন্যের এঁটো বাসন মেজেই কাটাও। অভিজিতের সেই অত্যন্ত কদর্য আর অপমানজনক শব্দ কোর্টের করিডোরে প্রতিধ্বনিত হল। আশপাশের কিছু লোক তাদের দিকে তাকাতে লাগল। অ্যাডভোকেট মেহতার অভিজিতের সেই উদ্ধত আচরণে ভীষণ রাগ হল। তিনি কিছু বলার জন্য এগোতে চাইলেন, কিন্তু রেখা শান্তভাবে নিজের হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিলেন। রেখা অভিজিতের চোখের দিকে সরাসরি তাকালেন। তার চোখে না রাগ ছিল, না দুঃখ, ছিল শুধু এবং শুধুমাত্র করুণা। তিনি অভিজিতের থেকে নিজের নজর ঘুরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়ার দিকে তাকালেন। প্রিয়ার সেই মিথ্যে দুনিয়া আর অভিজিতের সেই অগভীর অহংকারের জন্য তার দয়া হল। রেখা কিছুই বললেন না। তিনি অভিজিতের সেই বকবকানির একটি শব্দেও উত্তর দিলেন না। তিনি শুধু এক অত্যন্ত শান্ত, গূঢ় আর রহস্যময় মুচকি হাসলেন।
সেই হাসি এতটাই শক্তিশালী ছিল যে অভিজিতের গলার পরের শব্দগুলো সেখানেই আটকে গেল। সেই এক হাসিতে অভিজিতের সব অহংকার ফিকে হয়ে গেল। সেই হাসির অর্থ অভিজিৎ বিন্দুমাত্র বুঝতে পারলেন না, কিন্তু সেই হাসি তাকে ভেতর থেকে কোথাও একটা অস্থির করে দিল। রেখা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, আর অ্যাডভোকেট মেহতার সাথে তিনি কোর্টের সিঁড়ি অত্যন্ত সগৌরবে আর আত্মবিশ্বাসের সাথে নামতে লাগলেন। কোর্টের মূল প্রবেশদ্বার দিয়ে বাইরে বের হবার সময় পুনের দুপুরের তপ্ত রোদ রেখার চেহারায় পড়ল। তিনি এক অদ্ভুত হালকা অনুভব করছিলেন। ২৭ বছরের বোঝা আজ চিরতরে নেমে গিয়েছিল। তারা অ্যাডভোকেট মেহতার গাড়ির দিকে এগোচ্ছিলেন। ঠিক তখনই তার পার্সের ভেতরে থাকা মোবাইলের রিং বিপ বিপ আওয়াজে বেজে উঠল। রেখা হাঁটতে হাঁটতেই পার্স থেকে মোবাইল বের করলেন। স্ক্রিনে ব্যাংকের একটি নতুন এসএমএস ভেসে উঠছিল। তিনি মেসেজটি খুললেন, আর তার চেহারার সেই শান্ত হাসিটি এখন আরও গাঢ় আর তৃপ্ত হল। মেসেজে অত্যন্ত স্পষ্ট শব্দে লেখা ছিল, ডিয়ার কাস্টমার, your account has been credited with ₹5 crore only via NEFT from Dinkar Rao Patel Conditional Trust. Available balance ₹5 crore 4,520. বিচারকের একটি সই অভিজিৎকে তার মিথ্যে স্বাধীনতা দিয়েছিল, কিন্তু সেই একই সই রেখার অ্যাকাউন্টে বাবার ভালোবাসার 5 কোটি টাকা জমা করে তার আসল সাম্রাজ্য গড়ে দিয়েছিল। গল্পের এক নতুন আর সত্য অধ্যায়ের এখন সবে শুরু হলো। ডিভোর্সের এখন 1 মাস পার হয়ে গিয়েছিল। পুনের বানের রোডের সেই বিলাসবহুল 12 তলার ফ্ল্যাটে অভিজিৎ আর প্রিয়া থাকছিলেন। বাইরে থেকে এই জীবন কোনো সুন্দর ঝকঝকে সিনেমার মতো মনে হচ্ছিল, কিন্তু ভেতর থেকে সেই জীবনে ঘুণ ধরেছিল। অভিজিতের সেই কোর্টের বাইরের জয়ের উন্মাদনা এখন পুরোপুরি কেটে গিয়েছিল, আর তার জায়গা নিয়েছিল এক ভয়ানক বাস্তবতা। পুনের রিয়েল এস্টেট মার্কেটে বর্তমানে মন্দা দেখা দিয়েছিল। অভিজিৎ কিছু বড় কমার্শিয়াল প্রজেক্ট আর পাথরডি ফাটা এলাকার জমির কারবারে নিজের কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন, কিন্তু মার্কেট ডাউন থাকায় নতুন ইনভেস্টররা পিছিয়ে যাচ্ছিল, আর ফ্ল্যাট বিক্রি পুরোপুরি থমকে গিয়েছিল। তার ক্যাশ ফ্লো আক্ষরিক অর্থেই শূন্যে নেমে এসেছিল। অভিজিতের কাছে কাগজ কলমে সম্পত্তি ছিল, কিন্তু সেগুলো সব ডেড ইনভেস্টমেন্ট ছিল। হাতে খেলানোর মতো টাকা ছিল না, এবং তার ওপর প্রিয়ার জন্য নেওয়া এই বিলাসবহুল ফ্ল্যাট, সেই নতুন BMW গাড়ি আর তার ক্রেডিট কার্ড, এই সবগুলোর মাসিক কিস্তি লাখ লাখ টাকায় ছিল। সকাল 11টা বেজেছিল। অভিজিৎ মাথায় হাত দিয়ে সোফায় বসেছিলেন। তার দামি স্যুট এখন আলমারিতে পড়েছিল, আর তিনি একটা সাধারণ টি-শার্ট পরেছিলেন। তার চুলে করা ডাই এখন গোড়ার দিকে সাদা দেখা যাচ্ছিল। চোখের নিচে কালি পড়েছিল। তার মোবাইলে লোন EMI বাউন্স আর ক্রেডিট কার্ড পেমেন্ট ওভারডিউ এমন মেসেজ অনবরত আসছিল। তখনই তার ফোন বেজে উঠল। ব্যাংকের রিকভারি ডিপার্টমেন্টের ফোন ছিল। হ্যালো, অভিজিৎ দেশমুখ বলছি আমি। পুনেতে আমার কি রেপুটেশন আছে আপনারা জানেন না। আমাকে এমন ফোন করবেন না। 2 দিনের মধ্যে আপনাদের কিস্তি ক্লিয়ার হয়ে যাবে। এমন মিথ্যে দর্প নিয়ে তিনি ফোন কেটে দিলেন। কিন্তু তিনি মনে মনে জানতেন যে ব্যাংক অ্যাকাউন্ট একদম ফাঁকা, আর 2 দিনের মধ্যে টাকা জোগাড় করা অসম্ভব। দিনভর টাকা আসার কোনো উপায় ছিল না। ঠিক তখনই ভেতরের ঘর থেকে প্রিয়া বাইরে এলো। সে এক অত্যন্ত দামি ডিজাইনার ড্রেস পরেছিল, এক হাতে লেটেস্ট আইফোন আর অন্য হাতে কফির মগ। বেবি, গুড নিউজ, সে মিথ্যে উৎসাহে চিৎকার করল। আমি সামনের সপ্তাহে আমাদের বালি ট্রিপের বুকিং কনফার্ম করেছি, বিজনেস ক্লাসের টিকিট আর সেই 5 স্টার ওয়াটার ভিলা। আর হ্যাঁ, সেখানে আমাকে কিছু নতুন ব্র্যান্ড শ্যুট করতে হবে, তাই আমি মনীষ মালহোত্রার কালেকশন থেকে 2টো ড্রেস অর্ডার করেছি, কার্ড সোয়াইপ করেছি। তোমার 8 লাখের বিল আসবে। এ শুনে অভিজিতের মাথার রগ ফেটে যাওয়ার উপক্রম হল। কি 8 লাখ আর বালির ট্রিপ? প্রিয়া, তুমি কি পাগল হয়েছ? আমি তোমাকে পরশু বলেছিলাম যে মার্কেট খুব ডাউন আছে, আমার 2টো বড় কারবার আটকে আছে। আমরা এখন এই খরচ একেবারেই করতে পারবো না। ওই টিকিট আর ড্রেসগুলো এখনই ক্যান্সেল করো। অভিজিতের গলার রাগ আর হতাশায় চড়ে গেল। প্রিয়ার চেহারার সেই মিথ্যে মিষ্টি ভাব 1 সেকেন্ডে গায়েব হয়ে গেল। সেই রাগে নিজের আইফোন সোফায় ছুঁড়ে মারল। এক্সকিউজ মি, ক্যান্সেল করো মানে কি? আমার ফলোয়াররা কি বলবে? আমি ওদের প্রমিস করেছি বালির ট্রাভেল ব্লগ দেব। আর টাকার প্রবলেম থাকলে আমাকে কেন বলছো? ওটা তোমার প্রবলেম। আমি কি এখানে ঘরে বসে রান্না করতে এসেছি? আমার প্রবলেম প্রিয়া, এই ফ্ল্যাট, এই গাড়ি, তোমার রোজগার হাজার হাজার টাকার শখ, এইসব আমি আমার টাকায় মেটাচ্ছি।
একটু তো কাণ্ডজ্ঞান রাখো, টাকা কি গাছে ফলে? অভিজিৎ বিরক্ত হয়ে চিৎকার করলেন। এ শুনতেই প্রিয়ার আসল আর স্বার্থপর চেহারা পুরোপুরি সামনে এলো। সে অভিজিতের কাছে গেল আর অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্যের সাথে চোখের দিকে তাকিয়ে বলল, লুক অভিজিৎ, কাণ্ডজ্ঞান তো তোমার রাখা উচিত ছিল। তোমার কি মনে হয় আমি একটা ৫৭ বছরের বুড়ো মানুষের সাথে তোমার চেহারা বা ভালোবাসার জন্য থাকতে এসেছি? চোখ খোলো, আমি তোমার সাথে আছি কারণ আমার এই লাক্সারি লাইফ চাই, আমার স্টেটাস চাই। যদি তুমি আমার চাহিদা আর শখ মেটাতে না পারো, তবে তোমার এই বোরিং আর বুড়ো জীবনে আমার কোনো ইন্টারেস্ট নেই। তোমার মতো হাজার হাজার সুগার ড্যাডি লাইনে দাঁড়িয়ে আছে আমার জন্য। টাকা যদি নাই থাকতো তবে আমাকে এখানে আনলে কেন? ওই তোমার পুরনো সেকেলে বউয়ের সাথেই থাকতে পারতে। প্রিয়ার সেই বিষাক্ত কথাগুলো অভিজিতের কানে চড় মারার মতো লাগল। তিনি রাগে পা আছড়ে বেডরুমে গেলেন আর জোরে দরজা বন্ধ করে দিলেন। অভিজিৎ পুরোপুরি অসাড় হয়ে সোফায় ধপ করে বসে পড়লেন। প্রিয়ার সেই কথাগুলো পুরনো সেকেলে বউয়ের সাথেই থাকতে পারতে তার কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগল। জীবনে প্রথমবার তিনি রেখাকে প্রকৃত অর্থে মনে করলেন। ২৭ বছরের সংসারে রেখা কখনো টাকার জন্য তাকে একটা কথাও শোনাননি। অভিজিৎ ঘরে যতই কম টাকা দিক না কেন, তিনি তা দিয়েও খুব ভালোভাবে ঘর চালাতেন, সঞ্চয় করতেন। কখনো কোনো সাধারণ শাড়ি নিলেও তিনি তাতেই তৃপ্ত থাকতেন। অভিজিতের খারাপ সময়ে যখন তিনি সাইকেলে ঘুরতেন, তখন রেখা নিজের গয়না বন্ধক রেখে বা বিক্রি করে তাকে ব্যবসার জন্য টাকা দিয়েছিলেন। তিনি কখনো অভিজিতের টাকাকে ভালোবাসেননি, তিনি শুধু অভিজিৎকেই ভালোবেসেছিলেন। আর অভিজিৎ কি করলেন? এক মিথ্যে চকচকে কাঁচের টুকরোর জন্য হাতের আসল হিরে আবর্জনায় ফেলে দিলেন। রেখার সেই সারল্য আর নিঃস্বার্থতার দাম আজ তাকে এই ফাঁকা দেখনদারি ফ্ল্যাটে আক্ষরিক অর্থেই কাঁদাচ্ছিল। আমি কি ভুল করে বসলাম? নিজের হাতে নিজের পুরো জীবন ধ্বংস করে দিলাম আমি। অভিজিৎ নিজের মনেই বিড়বিড় করছিলেন। তার মাথা ভীষণ যন্ত্রণা করছিল। মানসিক চাপে তিনি পুরোপুরি জর্জরিত হয়ে পড়েছিলেন। চারপাশে সব প্রাচুর্য ছিল, কিন্তু তিনি ভেতর থেকে পুরোপুরি ভিখারি হয়ে গিয়েছিলেন। তিনি চোখ বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে থাকার সময় হঠাৎ তার মোবাইলের রিং বেজে উঠল। তিনি ভয়ে ফোনটা দেখলেন, ভাবলেন হয়তো আবার ব্যাংকের ফোন, কিন্তু স্ক্রিনে নাম ছিল সুনীল সিএ। সুনীল অভিজিতের পুরনো বন্ধু এবং পুনের ব্যাংকিং ও ইনভেস্টমেন্ট সার্কেলে খুব প্রভাবশালী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। অভিজিৎ গলা পরিষ্কার করে ফোন ধরলেন। বলো সুনীল, কি হয়েছে? ওপাশ থেকে সুনীলের গলা অত্যন্ত ঘাবড়ানো এবং বিস্ময়ে ভরা ছিল। অভিজিৎ, তুমি এখন কোথায়? তোমার কি কোনো আইডিয়া আছে যে পুনের ফিনান্সিয়াল মার্কেটে আজ সকাল থেকে কি ভূমিকম্প এসেছে? ভূমিকম্প? কিসের ভূমিকম্প? অভিজিৎ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন। আরে আজ সকালে পুনের ব্যাংকিং আর ইনভেস্টমেন্ট সার্কেলে এক নতুন আর খুব বড় ইনভেস্টরের এন্ট্রি হয়েছে। কোনো এক পুরনো ট্রাস্ট থেকে এক ঝটকায় পাক্কা ৫ কোটি টাকার লিকুইড ক্যাশ একটা ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। আর পুরো পুনের বড় বড় ব্যাংকার, ইনভেস্টমেন্ট ব্রোকাররা সেই ব্যক্তির দরজায় লাইন দিচ্ছে। মার্কেটে এখন শুধু একটা নামেরই চর্চা চলছে, ৫ কোটি এক ঝটকায়। অভিজিৎ নিজের বিপদ ভুলে রিয়েল এস্টেটের স্বভাববশত একটু কৌতূহলী হয়ে পড়লেন। কে এই নতুন ইনভেস্টর? কার নাম চলছে মার্কেটে? ইনি কোনো ইনভেস্টর নন অভিজিৎ, সুনীল এক দীর্ঘশ্বাস নিয়ে বললেন। উনি একজন মহিলা, আর ওর নাম শুনলে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এখানে অভিজিতের বুকের ধকপকানি বেড়ে গেল। কে? কে উনি? সুনীতা দেশমুখ। অভিজিৎ, তোমার প্রাক্তন বউ। সুনীতার অ্যাকাউন্টে আজ সকালে দিলীপ রাও দেশমুখ ট্রাস্ট থেকে ৫ কোটি টাকার নগদ টাকা ট্রান্সফার হয়েছে। সে এখন পুনের সবচেয়ে বড় লিকুইড ক্যাশ হোল্ডারদের মধ্যে একজন। পুরো মার্কেটে এখন এই খবরই ঘুরছে। সুনীলের কথাগুলো অভিজিতের কান দিয়ে সরাসরি মাথায় ঢুকে যেন এক বিস্ফোরণ ঘটাল। সুনীতা, ৫ কোটি টাকা? দিলীপ রাওয়ের ট্রাস্ট? অভিজিতের হাত থেকে মোবাইল নিচে কার্পেটের ওপর পড়ে গেল। তার চোখ ছানামড়া হয়ে গেল, শ্বাস আটকে গেল, আর শরীরের ভেতর দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। তার মনে হলো তিনি কোনো ভয়ানক দুঃস্বপ্ন দেখছেন। যে রেখাকে তিনি রাস্তায় নামিয়ে দেওয়ার ভিখাই করার দম্ভ কোটে সিঁড়িতে দেখিয়েছিলেন, সেই রেখাই আজ এক ঝটকায় ৫ কোটির মালকিন হয়ে গিয়েছিল। অভিজিৎ কাঁপা হাতে মোবাইল তুললেন। তার হঠাৎ সমস্ত ঘটনাক্রম, আইনি ফাঁকফোকর আর নিজের মূর্খামির কথা মনে পড়তে লাগল। দিলীপ রাও, সেই সাদামাটা জীবনযাপন করা সরকারি অফিসার,
অভিজিৎ তাকে সারা জীবন কিপটে আর সেকেলে মনে করেছিলেন, কিন্তু সেই বৃদ্ধ অভিজিতের পেছনে ১৫ বছর ধরে এমন এক ফাঁস তৈরি করে রেখেছিলেন যা অভিজিৎ নিজের হাতেই নিজের গলায় জড়িয়ে নিয়েছিলেন। যদি আমি ওকে ডিভোর্স না দিতাম, যদি আমি প্রিয়ার নেশায় না পড়তাম, তবে এই ৫ কোটি টাকা আজ আমার ঘরে থাকত, আমার বিজনেসে থাকত, আমি এই মন্দা থেকে এক ঝটকায় বেরিয়ে আসতাম। অভিজিতের মস্তিষ্ক অসার হয়ে গিয়েছিল। তিনি নিজের হাতে এক মস্ত বড় সাম্রাজ্য, এক বিশ্বাসী বউ আর নিজের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। তিনি ভাবতেন তিনি পুনের সবচেয়ে বুদ্ধিমান ইনভেস্টর, কিন্তু বাস্তবে তিনি জগতের সবচেয়ে বড় মূর্খ প্রমাণিত হয়েছিলেন। অনুশোচনার রাগের চোটে অভিজিৎ ২ হাতে নিজের চুল টানতে লাগলেন। তিনি পাগলের মতো ঘরে পায়ছারি করতে লাগলেন। ৫ কোটি, ৫ কোটি, এই শব্দগুলো তার মাথায় ঘুরছিল। তখনই বেডরুমের দরজা খুলল আর প্রিয়া বাইরে এলো। সে সাথে একটা বড় স্যুটকেস নিয়ে এসেছিল। অভিজিৎ তাকে দেখলেন আর নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। তোমার জন্য সব হয়েছে প্রিয়া। তিনি তার দিকে তেড়ে গেলেন। তোমার এই মিথ্যে লাক্সারির লালসায় আমি আমার হাতের লক্ষ্মী হারালাম। জানো এখন আমি কি জানতে পারলাম? সুনিতার অ্যাকাউন্টে ৫ কোটি টাকা এসেছে, ৫ কোটি। যদি আমি তোমার প্রেমে অন্ধ হয়ে ওকে না ছাড়তাম, তবে আজ ওই টাকা আমার হতো। প্রিয়া থমকে গেল। তার চোখ প্রথমে বিস্ময় আর তারপর এক ভয়ানক রাগে জ্বলে উঠল। কি ৫ কোটি? সুনিতার কাছে? সে অভিজিতের দিকে এমন নজরে তাকাল যেন সে কোনো পোকামাকড় দেখছে। হ্যাঁ, আর এই সব তোমার জন্য হয়েছে। তুমি আমাকে ভুলিয়েছ, তুমি আমাকে ডিভোর্স নিতে বাধ্য করেছ। অভিজিৎ দিশেহারা হয়ে চিৎকার করছিলেন। শাট আপ অভিজিৎ। প্রিয়া অত্যন্ত তীক্ষ্ণ গলায় তাকে থামাল। আমার ওপর দোষ চাপানোর চেষ্টা করো না। আমি তোমার ওপর বন্দুক রেখে তোমাকে ডিভোর্স নিতে বাধ্য করিনি। তুমি নিজেকে তরুণ ভাবার মিথ্যে ঘুরেছিলে আর তোমার মনে হয়েছিল তুমি খুব বুদ্ধিমান, কিন্তু তুমি তো ১ নম্বরের লুজার বেরোলে। লুজার? আমি তোমার জন্য আমার ২৭ বছরের সংসার ভাঙলাম, এই ফ্ল্যাট, এই সব তোমাকে দিলাম, আর তুমি আমাকে লুজার বলছো? অভিজিতের গলা এখন কান্নাকাটি করার মতো হয়ে গেল। লুজারই তো, কারণ যে মানুষ হাতের ৫ কোটির শিকার হাতছাড়া করে আর নিজের ঋণের বোঝার নিচে চাপা পড়ে থাকে, তাকে আর কি বলবো? প্রিয়া অত্যন্ত নিষ্ঠুরভাবে হেসে উত্তর দিল। আর শোনো, এই ফ্ল্যাট আর এই গাড়ি ইএমআইতে আছে, এটা আমি অনেক আগেই বুঝে গেছি। তোমার ক্রেডিট কার্ড বাউন্স হচ্ছে, এটাও আমি দেখেছি। আমার মনে হয়েছিল তুমি পুনের বড় বিল্ডার, তোমার কাছে কোটি কোটি টাকা থাকবে, কিন্তু তুমি তো পুরোপুরি দেউলিয়া, আর তার ওপর এখন তুমি তোমার ৫ কোটির বউকেও হারিয়ে ফেলেছ। হোয়াট আ জোক! সে তার স্যুটকেস তুলল আর দরজার দিকে হাঁটতে লাগল। প্রিয়া, তুমি কোথায় যাচ্ছ? অভিজিৎ ভয় পেয়ে এগিয়ে গিয়ে তার হাত ধরার চেষ্টা করলেন। প্লিজ, এভাবে আমাকে ছেড়ে যেও না, আমি সব ঠিক করে দেব, আমরা কোনো পথ বের করব। প্রিয়া ঝট করে নিজের হাত ছাড়িয়ে নিল। তার চোখে এখন শুধু ঘৃণা। কোন পথ? ব্যাংকের কিস্তি ভরার মতো টাকা নেই তোমার কাছে, আর তুমি পথ বের করবে? অভিজিৎ, আমি আগেই ক্লিয়ার করেছিলাম যে আমার শুধু এবং শুধুমাত্র লাক্সারি চাই। আমি আমার তারুণ্যের বছরগুলো এক বুড়ো আর কঙ্গাল মানুষের সাথে নষ্ট করতে চাই না। আমার আর তোমার মধ্যে কোনো কানেকশন নেই। এই ঘর তুমিই রাখো আর ব্যাংকের কিস্তিও তুমিই ভরো। তুমি টাকার জন্য আমার সাথে ছিলে? অভিজিতের চোখ থেকে এখন জল পড়তে লাগল। ওয়েলকাম টু রিয়ালিটি অভিজিৎ, গুড বাই। প্রিয়া জোরে ঘরের দরজা খুলল আর বেরিয়ে গেল। দরজা জোরে আছাড় খাওয়ার শব্দ হল, আর সেই শব্দের সাথে অভিজিতের সেই মিথ্যে আধুনিক জগৎ তাসের ঘরের মতো ভেঙে ধুলোয় মিশে গেল। অভিজিৎ সেই বড় চকচকে আর ফাঁকা ঘরে একাই দাঁড়িয়ে রইলেন। এখন তার কাছে রেখার সঙ্গ ছিল না, প্রিয়ার মিথ্যে আশ্রয় ছিল না, আর ব্যাংকের কিস্তি দেওয়ার জন্য একটা টাকাও ছিল না। তার মনে পড়ল রেখার কোর্টের বাইরের সেই চেহারা, সেই না বলা মুচকি হাসি, আর আজ তিনি সেই হাসির আসল অর্থ বুঝতে পারলেন। রেখা তাকে হারাননি, বরং অভিজিৎ নিজের অহংকার, লোভ আর মূর্খামির গর্তে চিরতরে পড়ে গিয়েছিলেন। তিনি মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লেন, আর এক ফাঁকা শ্মশানপুরীর মতো ঘরের দেয়ালের দিকে তাকিয়ে হাপুস নয়নে কাঁদতে লাগলেন। প্রিয়া চলে যাওয়ার পর অভিজিতের জীবন এক ভয়ানক দুঃস্বপ্নের মতো হয়ে গিয়েছিল। ব্যাংকের তাগাদা, ঋণের বোঝা, রিয়েল এস্টেট মার্কেটের মন্দা, আর তার চেয়েও ভয়ানক ছিল পুনের বিজনেস সার্কেলে তার বদনাম। যে মানুষ ৫ কোটির বউকে তাড়িয়ে দিল আর এক স্বার্থপর মেয়ের জন্য রাস্তায় নামল, এই বলে তার খিল্লি ওড়ানো হচ্ছিল। এক সময়ের প্রভাবশালী অভিজিৎ আজ আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছিলেন। নিজের অহংকার, সেই মিথ্যে দম্ভ আর তথাকথিত আত্মসম্মান গুটিয়ে রেখে অভিজিৎ এক সন্ধ্যায় পুনের এক শান্ত আর সবুজ শহরতলিতে এলেন।
এখানে রেখা নিজের জন্য এক সুন্দর সাধারণ কিন্তু অতি সুরক্ষিত আর আরামদায়ক ছোট ঘর নিয়েছিলেন। ঘরের সামনে ছোট বাগান ছিল, যাতে তিনি ভালোবেসে ফুলের গাছ লাগিয়েছিলেন। আজকাল রেখার বেশিরভাগ সময় একটা অনাথ আশ্রমের শিশুদের পড়াতে আর তাদের জন্য কাজ করতে কাটত। অভিজিৎ যখন সেই ঘরের গেটের কাছে পৌঁছালেন, তখন তার গায়ে সেই দামি স্যুট ছিল না, চেহারায় সেই চশমা ছিল না। তিনি এক সাধারণ, ক্লান্ত আর লাচার বৃদ্ধের মতো দেখাচ্ছিলেন। তিনি ভয়ে ভয়ে গেটের বেল বাজালেন। কিছুক্ষণ পর রেখা দরজা খুললেন। তার পরনে ছিল সেই একই সাধারণ কিন্তু অত্যন্ত মার্জিত সুতি শাড়ি। চেহারায় এক অদ্ভুত তেজ আর অপরিসীম শান্তি ছিল। অভিজিৎকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বিন্দুমাত্র চমকালেন না, রাগলেন না, বা তার চেহারায় কোনো বিদ্বেষ দেখা গেল না। তিনি শুধু অত্যন্ত নির্লিপ্তভাবে তার দিকে তাকিয়ে রইলেন। রেখা। অভিজিতের গলা কাঁপছিল, তার চোখ ভিজে গিয়েছিল। রেখা, আমাকে ভেতরে আসতে দেবে? আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। রেখা এক মুহূর্ত তার সেই লাচার রূপ দেখলেন। ২৭ বছর এই মানুষের সাথে কাটিয়েছিলেন। তার এই অবস্থা দেখে তার মায়া হল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি দরজা পুরোপুরি খুললেন এবং তিনি শান্তভাবে বললেন, এই ঘরে পুরনো আভিজাত্যের জাঁকজমক ছিল না, কিন্তু এক ধরনের ওম আর পবিত্রতা ছিল। অভিজিৎ সোফায় বসলেন, কিন্তু তার নজর নিচেই ছিল। তিনি রেখার চোখের দিকে তাকাতে পারছিলেন না। বলো অভিজিৎ, কি কাজ আছে এখানে? পুনের টপ রিয়েল এস্টেট ব্রোকার আজ আমার মতো এক উচ্চাকাঙ্ক্ষাহীন সাধারণ মেয়ের বাড়িতে কিভাবে এলো? রেখার কথাগুলো খুব শান্ত ছিল, কিন্তু তার খোঁচা অভিজিতের গায়ে লাগল। ওহ রেখা, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি, আমি মারাত্মক বড় ভুল করেছি। অভিজিৎ আক্ষরিক অর্থেই কান্নায় ভেঙে পড়লেন। আমার চোখ টাকা আর মিথ্যে যৌবনের নেশায় অন্ধ হয়েছিল। ওই প্রিয়া আমাকে ঠকিয়েছে, ও শুধু টাকার জন্য আমাকে ব্যবহার করল, আর যখন ও জানল যে আমি ঋণে ডুবে গিয়েছি, তখন ও আমাকে রাস্তায় ফেলে চলে গেল। রেখা, আমি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছি, আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। অভিজিৎ ২ হাতে নিজের মুখ ঢেকে নিলেন আর ছোট বাচ্চার মতো কাঁদতে লাগলেন। রেখা শান্তভাবে তার সামনের চেয়ারে বসলেন। তিনি অভিজিতের ওই চোখের জল দেখলেন, কিন্তু তার মনে কোনো সহানুভূতি তৈরি হল না। তাহলে এখন তুমি এখানে কেন এসেছ অভিজিৎ? প্রিয়া ছেড়ে গিয়েছে বলে আমার কাছে ফিরে এসেছ, নাকি আমার অ্যাকাউন্টে জমা হওয়া ওই ৫ কোটির খবর শুনে এসেছ? অভিজিৎ অত্যন্ত তীক্ষ্ণ আর সরাসরি প্রশ্ন করলেন। অভিজিৎ চমকে উঠলেন। তিনি মাথা তুলে রেখার দিকে তাকালেন। রেখা, তেমন কিছু নয়, আমার সত্যি নিজের ভুলের কথা মনে হয়েছে। আমি বুঝেছি যে জগতের টাকার চেয়ে মানুষ আর বিশ্বাসের দাম বেশি। আমরা ২৭ বছর একসাথে কাটিয়েছি, তুমি সব সময় আমাকে সামলে রেখেছ। আমাকে একটা শেষ সুযোগ দাও, আমরা আবার একসাথে থাকব। আমি তোমাকে আগের মতো রানীর মতো রাখব। রানীর মতো রাখবে? অভিজিৎ, তুমি কি নিজেকে আয়নায় দেখেছ? রেখার গলায় এখন এক অদ্ভুত শক্তি আর স্বাভিমান ছিল। যখন তোমার কাছে টাকা ছিল, তখন আমি তোমার স্ট্যাটাসের সাথে মানানসই ছিলাম না। তখন তোমার কাছে আমার সারল্য লজ্জাজনক মনে হতো। আর আজ যখন তোমার পকেট খালি হয়েছে আর আমার পকেট ভরেছে, তখন তোমার চোখে আমাকে আবার ২৭ বছরের সেই বউ মনে হতে লাগল। রেখা, প্লিজ এমন বলো না, আমার সত্যিই অনুশোচনা হয়েছে। তোমার অনুশোচনা প্রিয়া তোমাকে ঠকিয়েছে বলে হয়েছে, আমার উপর করা অন্যায়ের জন্য নয়। রেখা সপাটে দাঁড়িয়ে পড়লেন। তার কথাগুলো এক রণরঙ্গিনী মূর্তিতে আগুন ঝরাচ্ছিল। অভিজিৎ, তুমি আমাকে কখনো ছেড়ে যাওনি। তুমি আমার সারল্য আর নিঃস্বার্থ ভালোবাসাকে ছেড়ে গিয়েছিলে। আমার বাবা আমাকে কখনো একা ছাড়েননি। তিনি এই ৫ কোটি টাকা আমার রক্ষার জন্য রেখেছিলেন, তোমার লোভ মেটানোর জন্য বা তোমার ঋণের কিস্তি মেটানোর জন্য নয়। অভিজিৎ মাথা নিচু করে শুনছিলেন, তার কিছুই মাথায় আসছিল না। কোর্টের শ্রেণীতে তুমি কি বলেছিলে মনে আছে? এখন দারিদ্র্যের মধ্যে দিন কাটাও আর বাকি জীবনটা অন্যের এঁটো বাসন মেজেই কাটাও। অভিজিৎ, আমি ২৭ বছর তোমার বাসন মেজেছি, তোমার সংসার পেতেছি, কিন্তু তুমি আমার নিষ্ঠার দাম শুধু তোমার ব্যাংক ব্যালেন্স দিয়ে মেপেছ। আজ আমার কাছে ব্যাংক ব্যালেন্স আছে আর তুমি ভিখারি হয়ে গিয়েছ। কিন্তু আমার বাবার সংস্কার আমাকে কাউকে ছোট করতে শেখায়নি। তবুও একটা কথা মাথায় রেখো। রেখা অভিজিতের কাছে গিয়ে খুব দৃঢ়ভাবে বললেন, একজন সাধারণ ভারতীয় নারী যতক্ষণ সংসারে থাকে ততক্ষণ সে নিজেকে বিলিয়ে দেয়, কিন্তু যখন তার অস্তিত্বের ওপর আঘাত করা হয় আর সে নিজের পায়ে দাঁড়ায়, তখন সে আর কারো পায়ে লুটিয়ে পড়ে না। এই দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গিয়েছে অভিজিৎ, এখন যাও এখান থেকে আর নিজের কর্মের ফল নিজেই ভোগ করো। রেখার সেই কথা শুনে অভিজিৎ পুরোপুরি নিঃশব্দ হয়ে গেলেন। তার সেখানে থাকার কোনো অধিকারই ছিল না।
তার সেই মিথ্যে অহংকার আর টাকার দম্ভ আজ এক অতি সাধারণ স্বাভিমানী নারীর সামনে ধুলোয় মিশে গিয়েছিল। অভিজিৎ অত্যন্ত লাচার হয়ে আর অপরাধী মনে মাথা নিচু করলেন। তিনি কোনো কথা না বলে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি দরজার দিকে হেঁটে গেলেন। একবার তিনি পিছনে ফিরে রেখার দিকে তাকালেন, কিন্তু রেখা ততক্ষণে নিজের পিঠ ঘুরিয়ে নিয়েছেন। অভিজিৎ সেই দরজা টেনে দিলেন আর চিরতরে তার জীবন থেকে আর সেই গেট থেকে বেরিয়ে গেলেন। রেখার সেই ছোট্ট কিন্তু স্বাভিমানী ঘর থেকে বের হওয়ার সময় অভিজিতের পা ভারী হয়ে গিয়েছিল। পুনের রাস্তায় এখন রাত নেমেছিল। রাস্তার আলোর হলদেটে আভা তার চেহারায় পড়ছিল, কিন্তু তার জীবনে এখন চিরস্থায়ী অন্ধকার ঘনিয়ে এসেছিল। তিনি কোনোমতে হেঁটে ট্যাক্সি করে বানে রোডের সেই 12 তলার ফ্ল্যাটে ফিরলেন। তিনি পকেট থেকে চাবি বের করে দরজা খুললেন। ভেতর এক ভয়ানক নিস্তব্ধতা ছড়িয়েছিল। হলের সেই ইতালিয়ান মার্বেল, দামি কাচের জিনিস, ডিজাইনার সোফা সবই যেন তাকে গ্রাস করতে আসছিল। কিছুদিন আগেও এই ঘরে প্রিয়ার মিথ্যে হাসির শব্দ আর ভিডিও শ্যুটের আওয়াজ শোনা যেত। এখন সেখানে কেবল একাকিত্ব। অভিজিৎ সেই দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন আর মেঝেতে লুটিয়ে পড়লেন। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল। রয়ে গিয়েছিল কেবল এক গভীর শূন্যতা, আর নাম এটা অনুশোচনা। পরের কয়েক সপ্তাহ অভিজিতের জন্যে নরকের মতো ছিল। মার্কেটে তার সম্মান ধুলোয় মিশে গিয়েছিল। যারা কাল পর্যন্ত তার সাথে পার্টি করত, তাকে অভিজিৎ শেঠ বলে সম্মান করত, তারা এখন তার ফোন ধরা বন্ধ করে দিল। ব্যাংকের অফিসাররা শেষে ফ্ল্যাটে নোটিশ ঝুলিয়ে দিল। ঋণের ফাঁস এতটাই শক্ত হল যে তাকে ওই ফ্ল্যাট আর BMW গাড়ি ব্যাংকের হাতে তুলে দিতে হল। কোটি টাকার কারবার করা পুনের সেই টপ রিয়েল এস্টেট ব্রোকার আজ আক্ষরিক অর্থেই রাস্তায় চলে এলেন। শেষে নিজের সামান্য কিছু জামাকাপড় আর পুরনো জিনিস নিয়ে তিনি পুনে সিটকো এলাকার এক ঘিঞ্জি ভাড়া বাড়িতে থাকতে শুরু করলেন। সেখানে না ছিল এসি, না ছিল কেউ তাকে জিজ্ঞেস করার মতো। চটা ওঠা দেয়াল, চুইয়ে পড়া কল আর রাস্তার ট্রাফিকের অনবরত আওয়াজ, এটাই এখন অভিজিতের নতুন বাস্তবতা। একসময় রেখা ভালোবেসে বানানো গরম চা ফিরিয়ে দেওয়া অভিজিৎ এখন নিজের হাতে স্টোভে চা বানানোর সময় পুরনো কথা মনে করে হুক হুক করে কাঁদতেন। মিথ্যে দেখনদারি আর যৌবনের মরিচিকার পিছনে দৌড়াতে গিয়ে তিনি নিজের হাতে নিজের সুখের সংসার পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। অন্যদিকে রেখার জীবনে এক নতুন আর সোনালি ভোরের উদয় হল। অ্যাডভোকেট মেহতার সাহায্যে তিনি সেই 5 কোটি টাকার খুব সুন্দরভাবে পরিকল্পনা করলেন। তিনি নিজের বিলাসিতা বা দেখনদারির জন্যে একটি টাকাও ওড়ালেন না, কারণ তার টাকার গরম ছিল না, বরং সেই টাকার পিছনে এক বাবার পরিশ্রম আর ভালোবাসার টান ছিল। তিনি নিজের জীবনধারণের জন্য সুরক্ষিত বিনিয়োগ করে বাকি বড় অঙ্কের টাকা দিয়ে পুনেতে দিলীপ রাও দেশমুখ ফাউন্ডেশন গড়ে তুললেন। এই ফাউন্ডেশন অনাথ শিশুদের শিক্ষার জন্যে আর সমাজ বা স্বামীর কাছে অবহেলিত মহিলাদের স্বাবলম্বী করার জন্যে বৃত্তিমূলক প্রশিক্ষণের কাজ শুরু করল। রেখা এখন কেবল একজন গৃহিণী ছিলেন না, তিনি শত শত মানুষের আশ্রয়ের স্থল হয়ে উঠেছিলেন। রোজ সকালে তিনি আশ্রমে যেতেন, ছোট ছোট শিশুদের সাথে হাসতেন, খেলতেন। যেসব মহিলাদের স্বামীরা ঘর থেকে বের করে দিয়েছে, তাদের চোখের জল মুছিয়ে তিনি খুব দৃঢ়ভাবে বলতেন, কাঁদতে নেই, নিজেকে কখনো একা ভাববে না, আমাদের বাঁচার শক্তি আমাদের ভেতরেই থাকে, শুধু তা চিনতে শিখুন। রেখার এই কথায় তার নিজের ভোগ করা যন্ত্রণা আর সেখান থেকে পাওয়া জয়ের নির্যাস মিশে থাকত। রেখার চেহারায় এখন এক অদ্ভুত তেজ আর আধ্যাত্মিক শান্তি ছিল। 27 বছর তিনি এমন এক মানুষের ছায়ায় কাটিয়েছিলেন যে তার দাম শুধু স্ট্যাটাসের পাল্লায় মাপত, কিন্তু আজ তার বাবার দূরদর্শিতার কারণে আর নিজের ধৈর্য দেখানোর ফলে তিনি তার হারিয়ে যাওয়া স্বাধীনতা ফিরে পেয়েছেন। তিনি এখন কারো লাচার স্ত্রী নয়, বরং নিজের শর্তে জীবন কাটানো এক স্বাধীন ও শক্তিশালী নারী। এক সন্ধ্যায় রেখা তার বাগানের দোলনায় বসেছিলেন। সামনে মুলা নদীর দিকে সূর্য অস্ত যাচ্ছিল। আকাশে সিঁদুরে আর লাল রঙের অপূর্ব আভা ছড়িয়েছিল। ঠান্ডা বাতাসের ঝাপটা তার চেহারায় লেগে যাচ্ছিল। রেখা চোখ বন্ধ করলেন আর এক দীর্ঘ শান্ত শ্বাস নিলেন। তার মনে এখন অভিজিতের প্রতি কোনো রাগ ছিল না, না ছিল কোনো অনুশোচনা। তিনি হঠাৎ অনুভব করলেন জীবন কত বড় এক অদ্ভুত শিক্ষা। আমরা অনেক সময় আসল সোনাকে তামা ভাবার ভুল করি আর কাঁচের টুকরোর পেছনে দৌড়াই। অভিজিতও তাই করেছিলেন। মানুষ যেন টাকার দেখনদারি আর ক্ষণিক মোহের বসে নিজের আসল সোনার মতো নিটল সম্পর্ক কখনো না হারায়। টাকা হাত থেকে ফুরিয়ে যায়, যৌবন ঢলে যায়, আর দেখনদারির রং একদিন না একদিন ফিকে হয়ে যায়।
কিন্তু জীবনসঙ্গীর নিষ্ঠা, সারল্য আর নিঃস্বার্থ ভালোবাসা শেষ পর্যন্ত সাথে থাকে। যাকে এই আসল ঐশ্বর্যের চেনার ক্ষমতা থাকে না, তার ভাগ্যে শেষে অভিজিতের মতো একাকিত্বই জোটে। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সমাজ যদি কখনো নারীকে কেবল সাধারণ, সহনশীল আর অবলা ভাবার ভুল করে, তবে নারীর উচিত নিজেকে কখনো দুর্বল না ভাবা। নারী কেবল সংসারের লতার ওপর ফুটে থাকা এক নরম প্রজাপতি নয়, সে সময় এলে সেই বৃক্ষকে ঝড়ে ধরে রাখার শক্ত শিকড়ও হতে পারে। সে ভালোবেসে মাথা নত করে কারণ সে সম্পর্ক টিকিয়ে রাখতে চায়, কিন্তু যখন তার অস্তিত্বের ওপরেই আঘাত করা হয়, তখন সে নিজের ছাই থেকেই নতুন এক সাম্রাজ্য গড়ে তোলার ক্ষমতা রাখে। রেখা নিজের উদাহরণ দিয়ে এটাই তো প্রমাণ করলেন। বাগান থেকে কয়েকটা শিউলি ফুল ঝরে তার কোলে পড়ল। তিনি ফুলগুলো হাতে নিলেন। তার মুখ এক অতি সুন্দর, তৃপ্ত আর পরিপূর্ণ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। অতীতের সমস্ত বোঝা তিনি সেই অস্তগামী সূর্যের সাথেই চিরতরে বিসর্জন দিলেন। এখন তিনি এক নতুন, মুক্ত আর আলোকোজ্জ্বল ভবিষ্যতের দিকে ডানা মেলার জন্য পুরোপুরি তৈরি। এক যাত্রা শেষ হয়েছিল ঠিকই, কিন্তু এক সত্যিকারের সুন্দর জীবনের এটা তো ছিল কেবল শুরু। রেখা এবং অভিজিতের এই গল্প আপনাদের কেমন লাগল? যদি আপনারা রেখার জায়গায় থাকতেন তবে কি করতেন? আর অভিজিৎ যেমন শাস্তি পেয়েছে, তেমন শাস্তি কি আসল জীবনেও পাওয়া উচিত ছিল? আপনাদের বিচার অবশ্যই কমেন্টে জানান। এই গল্প যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে আপনাদের বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের এবং প্রিয়জনদের খেয়াল রাখুন। ধন্যবাদ।